বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুকুরে পানির সবুজ রং কেন কোনোভাবেই আনতে পারছেন না? অর্থাৎ পানিকে কেন আপনি যত পদ্ধতি এপ্লাই করেন না কেন, কোনোভাবেই কেন পানিকে আপনি সবুজ করতে পারছেন না? কিংবা অনেক চাষীরা আছেন যারা সবুজ করছেন কিন্তু সেটা ধরে রাখতে পারছেন না। ২-৪ দিন পরেই সেটা আবার একদম ফ্রেশ পানি হয়ে যাচ্ছে। এর কারণটা কি? আমরা কিন্তু সাধারণ কিছু নিয়ম আমরা জানি যে কারণগুলো আমাদের পানিতে সবুজ হচ্ছে না। কিন্তু অনেক চাষীরাই আছেন যে তারা সব নিয়ম কানুন মাছ চাষের যে নিয়মগুলো আছে সবগুলোই তারা মেনে চলেন এবং পরিচর্যাটা নিয়ম মেনেও করেন। তারপরও তাদের পানির রং সবুজ হচ্ছে না, কিংবা সবুজ হলেও সেটা ধরে রাখতে পারছে না। এর পিছনে গুরুত্বপূর্ণ ২টা কারণ রয়েছে। তো আজকের ভিডিওটা যদি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি ওয়াচ করেন তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে পানির রং কেন সবুজ হচ্ছে না বা কেন করতে পারছেন না বা ধরে রাখতে পারছেন না, এ নিয়ে আর আমাকে কোনোদিন বা কোনো কাউকেই কখনো প্রশ্ন করতে হবে না। আপনি নিজেই বুঝবেন যে কিভাবে পানির রংটাকে সবুজ করতে হবে। তো সাধারণত আমরা আহ, কিছু নিয়ম কি জানি, যে একদম সাধারণ যে নিয়মগুলো, যে পানির পুকুর যদি ছায়াযুক্ত পুকুর হয়, অর্থাৎ দিনের আলো যদি 7 থেকে 8 ঘন্টা বা 6 থেকে 8 ঘন্টা পুকুরে না আসে, পানির গভীরতা যদি অনেক বেশি হয়, বিশেষ করে 7-8 ফিটের বেশি হয়, মজুদ ঘনত্ব যদি বেশি হয়, তারপরে আপনার ফাইটো প্ল্যান্টন ভোজী মাছের সংখ্যা যদি বেশি হয়, মিরর কাপ জাতীয় মাছ যদি বেশি থাকে, সেখানে পানি ঘোলা হয়, যদি বাহিরের পানি আসে, ঘন ঘন পানি পরিবর্তন করি, কিংবা পার্শ্ব দহন পানি যদি আসে, এই কিছু সাধারণ নিয়ম আমরা সবাই জানি যে এই কারণে আমাদের পানির রংটা সবুজ হচ্ছে না। কিন্তু অনেক চাষী কিন্তু আছেন যে এই সব ক্রাইটেরিয়া গুলো সে শতভাগ মেনে চলেন, কিন্তু অনেক সময় পানির সবুজ রংটা আসছে না, কিংবা আসলেও ধরে রাখা যাচ্ছে না। তাহলে এর পিছনের বিজ্ঞানটা কি, সায়েন্স কি বলে? এখানে আমাদের বুঝতে হবে যে আমার মাছ বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন, আমার বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন, আমাদের যে উদ্ভিদ জগৎ যেটা রয়েছে, এই যে গাছপালা তরুলতা যাই রয়েছে, তারও বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। আমরা যখন কোনো ফলজ গাছ লাগাই কিংবা কোনো সবজির গাছ রোপণ করি, তখন কিন্তু সেখানে মাদাটা আমরা জৈব সার হোক, রাসায়নিক সার হোক, সবকিছু দিয়ে আমরা সঠিকভাবে মাদাটা তৈরি করে তারপরে সেখানে গাছটা রোপণ করি, যাতে গাছটা সঠিকভাবে বেড়ে ওঠে। তাহলে আমার পুকুরের যে ফাইটোপ্ল্যাঙ্কটন বা সবুজ উদ্ভিদ কণা, সেও তো একটা জীবন্ত উদ্ভিদ, তার বেঁচে থাকার জন্য তো খাদ্যের প্রয়োজন রয়েছে। তা আমরা অ্যাকচুয়ালি কজন চাষি এই বিষয়টাকে নিয়ে ভাবি, আমাদের মাথায় কার এটা ঢুকেছে যে ফাইটোপ্ল্যাঙ্কটন ও উদ্ভিদ তারও খাদ্যের প্রয়োজন রয়েছে, তাকেও আমাদের পুকুরে বৃদ্ধির জন্য খাদ্যটা দিতে হবে। আমরা গতানুগতিক ভাবে এই এতটুকু ইউরিয়া এতটুকু টিএইচপি এটা দেব, অথবা আমরা এই যে কিছু প্রাকৃতিক খাদ্যের যে ডোজ যেটা নিয়ে আমরা আলোচনা করে থাকি, সাধারণত আমার চ্যানেলেও অনেকগুলো ভিডিও আছে, এই ডোজগুলো আমরা করি। কিন্তু আসলে এর সঠিক খাদ্যটা কি, আমাদের প্রথম এই বিষয়টাকে বুঝতে হবে। আমার ফাইটোপ্ল্যাঙ্কটনের প্রধান খাদ্য হলো নাইট্রোজেন এবং ফসফরাস, অর্থাৎ এনপি। এখানে আরো অনেক খনিজ পদার্থ আছে যেগুলো আমার এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন বা উদ্ভিদ কণা, সবুজ উদ্ভিদ কণা, এরা গ্রহণ করে থাকে। কিন্তু যদি আমরা এই দুটো বিষয়ের উপরে আমাদের ফোকাসটা থাকে, তাহলে বাকি বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হয় না। যেমন মাছের খাদ্যে আমরা মূল ফোকাসটা দেই হলো প্রোটিনের উপরে, যে আমিষ পার্সেন্টেজটা কত আছে, সেখানে অন্যান্য উপাদান যেগুলো আছে এগুলো অটোমেটিকলি এখানে এর সমন্বয়টা হয়ে যায়। তো উদ্ভিদের ক্ষেত্রেও আমার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে নাইট্রোজেন এবং ফসফরাসের উপরে, এনপির উপরে। কিন্তু অনেক চাষি রয়েছেন যারা নাইট্রোজেন এবং ফসফরাস এর প্রয়োগটা সঠিকভাবে করেন, সেটা রাসায়নিক সার দিয়ে হতে পারে, কিংবা
জৈব পদ্ধতিতে হতে পারে। এখন অনেক চাষি এটা প্রশ্নটা আমাকে করতে পারেন যে আমরা তো এই যে পানি সবুজ করার যে ডোজ, সে ডোজগুলো করি আমরা, আটা ইউরিয়া দিয়ে যে বুস্টার ডোজ সেটা আমরা করেছি, আমরা রাসায়নিক সার ব্যবহার করেছি, তারপরও আমার পানি সবুজ হয়নি। এর পিছনের কারণটা হলো জু প্লান্টন। আমার পানিটা সাদা হয়ে গেছে, কিন্তু আমার পুকুরে পর্যাপ্ত পরিমাণে জু প্লান্টন রয়েছে, অর্থাৎ এই যে আমরা চাষির ভাষায় যেটাকে বলি সুজি পোকা, এই সুজি পোকা বা জু প্লান্টন পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তাহলে অনেক সময় হয় কি, আমরা আমার মাছ সে যে ফাইটোপ্ল্যাঙ্টনটা গ্রহণ করলো, আমার জুপ্ল্যাঙ্টন যে ফাইটোপ্ল্যাঙ্টন গ্রহণ করলো, এতে তাদের চাহিদা যতটুকু রয়েছে এতটুকু পরিমাণ আমার পুকুরে উৎপাদন আমি করতে পারছি না বা হচ্ছে না। এ কারণেই মাছ এটা খেয়ে ফেলছে, আমার পুকুরের পানি সবুজ হচ্ছে না। তো যখন আমার পানি সবুজ হচ্ছে না, তখন আমার পানিতে অক্সিজেন সংকট। কারণ আমার পুকুরে যদি অক্সিজেন বৃদ্ধি করতে হয়, অক্সিজেন সরবরাহ করতে হয়, তাহলে আমার ফাইটোপ্ল্যাঙ্টন বা উদ্ভিদকণা দরকার আছে। আমার জুপ্ল্যাঙ্টনও কিন্তু ফাইটোপ্ল্যাঙ্টন সে গ্রহণ করছে। এখন আরো একটা গুরুত্বপূর্ণ কারণ হলো পানির পিএইচ। অনেক সময় দেখা যায় চাষি বলল যে পানির পিএইচ যদি সঠিক মাত্রায় না থাকে, তাহলেও কিন্তু আমার পুকুরে ফাইটোপ্ল্যাঙ্টনের উৎপাদনটা হবে না, অর্থাৎ পানি সবুজ রংটা হবে না। এখন আমার পিএইচ মেপে দেখলাম আমার পিএইচ ঠিক আছে, আমার অন্যান্য ক্রাইটেরিয়া গুলো ঠিক আছে, তাহলে আমার পানি কেন সবুজ হচ্ছে না? এখানে বিষয়টা হলো আমার পানিটা বেশি পরিমাণে অ্যাসিডিক, অর্থাৎ একে আমি যদি অ্যাসিডিটি কমাতে না পারি, পানির যদি খারত্ব আমি বাড়াতে না পারি, তাহলে আমার পিএইচ মান যদি সঠিক মাত্রায় থাকেও, তাহলেও কিন্তু আমার পানি সবুজ হবে না। তা সেক্ষেত্রে আপনি সব ক্রাইটেরিয়া ঠিক করলেন, তারপর আপনি পানি সবুজ করতে পারলেন না, তাহলে এখানে মূল বিষয়টা কি আসলো? মূল বিষয়টা আসলো যে পানির যদি যে পুষ্টিগুণ, যে পুষ্টিমান, পানির পুষ্টিমান যদি সঠিক না থাকে, আমার পুকুরে যদি নাইট্রোজেন, ফসফরাস বা অন্যান্য খনিজ পদার্থ যেটা আছে, সেই চাহিদাটা যদি আমি সঠিকভাবে আমি পূরণ করতে না পারি, আমার পানিতে না থাকে, তাহলে আমি যত মেডিসিন ব্যবহার করি, যত ধরনের ডোজ আমি ব্যবহার করি, আমি পানিকে সবুজ করতে পারবো না। তা এখন এই সবুজ করার জন্য বা পানির যে পুষ্টি পদার্থটা বৃদ্ধির জন্য আমাকে কি করতে হবে? পুকুরের তলানির দিকে নজর দিতে হবে, যে আমার তলানিতে জৈব পদার্থের ডিপোজিট কি পরিমাণ রয়েছে এবং সেটার পচন প্রক্রিয়া আমি সঠিকভাবে সম্পন্ন করিয়েছি কি না, এটার দিকে আমাকে নজর দিতে হবে। তাইলে এজন্য আমার কিন্তু খুব বেশি কিছু দরকার নেই। আমার প্রথম কাজ হলো, আমি এখানে শতকে 100-200 গ্রাম করে আমি লবণটা ব্যবহার করতে পারি। তারপরে শতকে আমি 100 গ্রাম চুন ব্যবহার করতে পারি। যদি আমার কাদার পরিমাণটা একটু বেশি হয়, তাহলে 10 দিন পরে আমি আবারও 100 গ্রাম চুন সেখানে ব্যবহার করতে পারি। তারপর আমি সেখানে দিতে পারি শতকে 50-60 গ্রাম চিটাগুড় বা মোলাসেস। এটাকে আমি পানিতে গুলিয়ে দিতে পারি। আমি এখানে প্রোবায়োটিক ব্যবহার করতে পারি, যে কোনো একটা প্রোবায়োটিক হলেই হয়। এটা আপনার প্যাকেটজাত প্রোবায়োটিক হতে পারে। যদি প্যাকেটজাত প্রোবায়োটিক হয়, তাহলে আমি শতকে 10-12 গ্রাম ব্যবহার করলাম। আর যদি আমার হাতে তৈরি প্রোবায়োটিক হয়, সেক্ষেত্রে আমি 20-30 গ্রাম ব্যবহার করলাম প্রতি শতকে। আর চিটাগুড়টা ব্যবহার করতে পারেন। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে চিটাগুড় কি তাহলে ফাইটোপ্ল্যাঙ্টনের বৃদ্ধি করবে? না, চিটাগুড় হলো সহায়ক। চিটাগুড় বা মোলাসেস এর ভিতরে থাকা দ্রুত পচনশীল কার্বন এবং অন্যান্য খনিজ পদার্থ, এটা হলো আমার ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি করবে। তা আমার যখন ভালো ব্যাকটেরিয়াকে
যখন বৃদ্ধি করবে, এই ব্যাকটেরিয়া আমার পুকুরের তলানিতে যে জৈব পদার্থ অর্ধপচা অবস্থায় পড়ে রয়েছে, এই পদার্থ থেকে সে অ্যামোনিয়া থেকে যত বিষাক্ত গ্যাস রয়েছে এটাকে সে শোষণ করবে, শোষণ করে তার বংশটা বৃদ্ধি করবে। এতে পানির যে পুষ্টি পদার্থ যেটা, অর্থাৎ এই যে বিভিন্ন খনিজ উপাদান যেটা আছে, এটা আমার পানিতে বৃদ্ধি পাবে। আমি যখন নিয়মিতভাবে পুষ্টি পদার্থের সাপ্লাইটা দেব, অর্থাৎ পুকুরের তলানির সে পচন প্রক্রিয়াটা সম্পন্ন করে আমি সেখানে লবণ, চুন এবং কিছুটা চিটাগুড় দিলাম, যখন আমার পচন প্রক্রিয়া সম্পন্ন হলো তখন আমি যে কোনো ধরনের একটা ডোজ, যারা রাসায়নিক সারটা ব্যবহার করতে চায় তারা রাসায়নিক সার ব্যবহার করলাম, আর যারা রাসায়নিক সারটা ব্যবহার করতে চাচ্ছি না তারা আমরা এই যে অন্যান্য যে ডোজগুলো আছে, এই যে সরিষার খোল টোল পচাই আমরা যেটা দেই, এই উপাদানগুলো দিলেই দেখবেন যে আমাদের পানির রংটা সবুজ হয়ে যাবে। তাহলে পানির রং সবুজ কেন হচ্ছে না, এ নিয়ে আশা করি আপনাদের ভিতরে যে কনফিউশনটা ছিল এই কনফিউশনটা আজকে কেটে গেল। অর্থাৎ সবুজ উদ্ভিদ কণার দরকার হলো খাদ্য, সেই খাদ্য হলো নাইট্রোজেন এবং ফসফরাস এবং অন্যান্য খনিজ উপাদান, অর্থাৎ পানির যে পুষ্টি উপাদান যেটা রয়েছে। তা আমি যখন আমার পুকুরের এই বিষাক্ত গ্যাসটাকে আমি নিধন করব, আমার ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়াবো এবং পানির পুষ্টি পদার্থ বৃদ্ধিটা আমি করব, তখন আমার পুকুরে আলটিমেটলি পানি সবুজ হতে বাধ্য। তা আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের মাছ চাষ ভালো হোক, আপনারা মাছ চাষে অনেক 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 বেশি লাভবান হন সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।